সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির সপ্তদশ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সকালবেলা যোগানন্দই ডেকে তুলল সূর্যকে। তার ততক্ষণে জামা কাপড় পরা হয়ে গেছে। সূর্যকে বলল, আমি ভাই চললাম। হ্যাঁ, তোমাকে বেশি দিন একা থাকতে হবে না। আজ বা কালই দাদারা এসে পড়বেন। একটু চারদিক দেখে শুনে থেকো, এই আর কি। সূর্যর সঙ্গে একতলা পর্যন্ত গেল। ভালো করে ভোর হয়নি তখনও। অসংখ্য পাখির কিচিরমিচির শুরু হয়ে গেছে। বাগানের গাছপালায় একটা টাটকা গন্ধ। বিদায় নেবার সময় যোগানন্দ খুব সাধারণভাবে এমন একটা কথা বলল যা সূর্যের বুকে খুব একটা ধাক্কা মারল। এমন সরল সুন্দর কথা সূর্য আগে কখনো শোনেনি। যোগানন্দ বলল, ভাই অমর, তোমাকে একটা কথা শুধু বলা যায়। এই যে পথে তুমি এসেছ, এটা শুধু নিজের জন্য। যা করবে শুধু নিজের কাজ ভেবে করবে। পরাধীনতার দুঃখ যদি তোমার নিজের দুঃখ বলে মনে হয়, তাহলেই তুমি সার্থক হবে। অন্যরা যদি ভুল করে, অন্যরা যদি ভয় পেয়ে পালিয়ে যায়, এমনকি আমাকেও যদি ভয় পেয়ে পালাতে দেখো, তুমি পালিও না। তোমার যতটুকু সাধ্য তুমি করে যাবে। যোগানন্দ চলে যাবার পর সূর্য একা একা সারা বাড়িটা ঘুরে বেড়ালো কিছুক্ষণ। মালিকে দিয়ে কিছু খাবার আনালো। তার সঙ্গে কিছু টাকা আছে, কিন্তু মুশকিল হচ্ছে সে অতিরিক্ত কোনো জামা কাপড় আনেনি। স্নান করবে কি করে? একটা ঘরে অবশ্য কয়েকটা শাড়ি ও গামছা আছে, কিন্তু সেগুলো ব্যবহার করা উচিত কিনা সে বুঝতে পারল না। এমনিতে তার কোনো অন্য অসুবিধা হচ্ছে না, কিন্তু সিঁড়ির মুখটাতেই একটা ভীমরুলের চাক। সেখান দিয়ে যেতে আসতে তার গা ছমছম করছে। ভীমরুলের হাত থেকে বাঁচার কোনো উপায় সে জানে না। সূর্য সেদিন বাড়ি থেকে একদমই বেরোল না। সারাটা দিন বিকেল সন্ধে ঘরে শুয়ে শুয়েই কাটিয়ে দিল। সন্ধ্যের পর খুবই একঘেয়ে লাগার জন্য সে বেশ কিছুক্ষণ ডন বৈঠক মেরে ক্লান্ত করে ফেলল শরীরটাকে। তারপর ঘুমিয়ে পড়ল। পরদিনই শঙ্করবাবু আর সিরাজুল তারিখ এসে হাজির। শঙ্করবাবু গোড়া থেকেই সূর্যকে একটু যেন অপছন্দ করেছিলেন। এখানেও অপ্রসন্ন হয়ে রইলেন। সূর্যকে হুকুম করে কথা বলতে লাগলেন। তারিক সাহেব আগের মতনই অমায়িক। এখানে কি উদ্দেশ্যে যে তারা জমায়েত হয়েছেন তার কোনো ইঙ্গিতই নেই, যেন বেশ একটা পিকনিক হচ্ছে। সারাদিন ধরে রান্নার আয়োজনে কেটে যায়। সূর্য ভাত রাঁধতে গিয়েছিল। তার আনাড়িপানা দেখে তারিক সাহেব হেসেই বাঁচেন না। নিজেই সে দায়িত্ব নিয়ে নিলেন। কোথা থেকে একটা মুরগি জোগাড় করে আনলেন। খুব আলহাত করে খাওয়া হলো। বিকেলবেলা সূর্যকে বাড়িতে রেখে ওরা দুজন বেরিয়ে গেলেন। ফিরে এলেন অনেক রাত্রে। মুখ চোখ দেখে খুব বেশি খুশি বলে মনে হচ্ছে। সূর্য একটু মনমরা হয়ে গেল। তাকে কিছুই জানানো হচ্ছে না, সব কিছুই তাকে বাদ দিয়ে হচ্ছে। তাহলে এখানে ডেকে আনা কেন? রান্না করার জন্য? পরদিন এলেন এক ভদ্রলোক ও ভদ্রমহিলা। এই ভদ্রলোকেরই নাম ননীমাধব সান্যাল। এরই সূর্যর মেসমশাই হবার কথা। মহিলার নাম বনলতা। এ কথা বুঝতেও সূর্যর বেশি দেরি হলো না যে এরা স্বামী স্ত্রী নন। এরা পরস্পরকে আপনি বলে কথা বলেন। এই বাড়িটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে পলাতক বিপ্লবীরা এখানে এসে গোপন আস্তানা নিতে পারে। তখনও ফরাসি এলাকায় লুকিয়ে থাকার সুযোগ অনেক। এই বাড়িটার আশেপাশে কৌতূহলী মানুষজনও বিশেষ দেখা যায় না। ননীমাধব ও বনলতা আসবার পর বেশ জমে উঠল। ননীমাধব বেশ মজলিসি ধরনের মানুষ। সূর্যর কাছ থেকে গত কয়েকদিনের বিবরণ শুনে তিনি বললেন, আর সেই জমিদার পুত্রটি কোথায় গেল? আমার শালীপুত্রকে এই বাড়িতে একা ফেলে সে চলে গেল। সূর্য জিজ্ঞেস করল, জমিদারের ছেলেটিকে? যখন জানল যোগানন্দই কোনো এক জমিদারের সন্তান, সে বিস্মিত না হয়ে পারল না। তার মনে পড়ল শুকনো খিচুড়ি ও ডুমুরের তরকারি কি উপভোগ করে খেয়েছিল সে। হরকুমারের কাছ থেকে দীক্ষা নেবার পর কত রকমের মানুষের সঙ্গে তার দেখা হচ্ছে। এ কথা ঠিক, মানুষ অনেক রকম। নিজের পরিচিত গণ্ডির বাইরে না এলে তা বোঝা যায় না।
বনলতার মাথায় কোঁকড়া কোঁকড়া চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা, সব সময় ফিটফাট সেজে গুজে থাকেন। দেখে কেউ কিছু সন্দেহই করতে পারবে না। অথচ এই বনলতায় কিছুদিন আগে হারমোনিয়ামের ভেতর রিভলভার ভরে কুমিল্লায় পৌঁছে দিয়ে এসেছেন। বড়রা যখন নিজেদের মধ্যে ফিসফিস করে সলা পরামর্শ করে, বনলতা তখন গল্পে মেতে ওঠেন সূর্যর সঙ্গে। পা ছড়িয়ে বসে হাসতে হাসতে জিজ্ঞেস করেন, এবার বলো, আমার দিদি কেমন আছেন? সূর্য বুঝতে পারে না বনলতার দিদির খবর সে কি করে জানবে। বনলতা বললেন, বাহ, বুঝতে পারলে না? আমি যদি তোমার মাসি হই তাহলে তোমার মা আমার দিদি হলেন না? কেমন আছেন তোমার মা? কলকাতায় থাকেন? নিশ্চয়ই তাকে খুব সুন্দর দেখতে। সূর্য নির্বিকার মুখে জানালো, আমার মা নেই। বনলতার মুখখানা এক মুহূর্তে বিষণ্ণ হয়ে গেল। খানিকক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন সূর্যর দিকে। তারপর আস্তে আস্তে বললেন, জানো, আমারও মা নেই। তোমার চেয়ে আমি যখন ছোট তখন আমার মা মারা গেছেন। তোমার বাবা? সূর্য চুপ করে রইল। বনলতা হঠাৎ রেগে উঠে বললেন, আমার সঙ্গে তোমার অত নিয়ম করে আদিক্ষেতা করতে হবে না। আমি যা জিজ্ঞেস করছি উত্তর দাও। পুলিশ যদি ধরে তখন কি তুমি একরকম কথা বলবে আর আমি আরেক রকম কথা বলবো? সব মিলিয়ে নিতে হবে না? তোমার মা সত্যিই নেই? সূর্য দুদিকে মাথা নাড়ল। কতদিন আগে মারা গেছেন? আমার মনে নেই। বনলতা একটুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দুটো সজল হয়ে এলো। আস্তে আস্তে বললেন, হরদাকে যখন আমি বলেছিলাম আমার মা নেই, উনি বলেছিলেন সেজন্য দুঃখ না করতে। এই দেশই তো আমাদের সকলের মা। কিন্তু তোমায় আমি সে কথা বলবো না। ছোট বয়সে যে নিজের মাকে হারিয়েছে তার মতন দুঃখী আর কেউ নেই। তোমার বাবা আছেন তো? হ্যাঁ। আর কে আছেন? ভাই বোন? কেউ না। তুমি এইটুকু ছেলে, সবসময় এমন গম্ভীর হয়ে থাকো কেন? কই না তো। তুমি আজ স্নান করার সময় দিঘি থেকে কয়েকটা শাপলা তুলে আনতে পারবে? ভালো তরকারি হয়। আমি সাঁতার জানি না। সাঁতার জানো না? এমা, এ কি কথা! এক্ষুনি শিখে নাও, যে কোনো সময় দরকার লাগতে পারে। আপনি শিখিয়ে দেবেন? আমি? বনলতা একটু যেন লজ্জা পেলেন। আরক্ত মুখে বললেন, আমি কি পারবো? তুমি অনেক বড় হয়ে গেছো। শঙ্করদাকে বলো। থাক, পরে শিখে নেব। আমি কি করে সাঁতার শিখেছিলাম জানো? তখন আমরা কামারহাটিতে থাকতাম। বাড়ির সঙ্গেই একটা পুকুর। আমার বৌদি আমাকে ইচ্ছে করে গভীর জলে ঠেলে দিতেন। আমি যা ভয় পেতাম, আঁকুপাকু করে হাত পা ছুঁড়ে। তোমাকেও স্নান করার সময় যদি আমি ঠেলে দিই জোর করে, তবে তোমার সঙ্গে বোধহয় গায়ের জোরে পারবো না। তুমি কি আমার থেকেও লম্বা? হ্যাঁ। বনলতা উঠে দাঁড়িয়ে সূর্যকে পাশে ডাকলেন। মেয়েদের তুলনায় বনলতা বেশ লম্বা, তবু সূর্যর মাথা তাকে ছাড়িয়ে গেছে। পাশে দাঁড়িয়ে সূর্য অবলীলাক্রমে বনলতার কাঁধের ওপর একটা হাত তুলে দিল। তারপর চাপ দিয়ে নিজের দিকে আকর্ষণ করল একটু। বনলতা প্রথমটায় বুঝতে পারেননি। রীতিমতন অবাক হয়ে সূর্যর দিকে তাকালেন। তারপর আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন, ছেলে এর মধ্যেই পেকে ঝুনো। আমি তোমার মাসি হই না? সূর্যের হাতখানা ধরে খুব মিষ্টি করে বললেন, এখন এসব দিকে মন দিতে নেই, বুঝলে? তোমার বয়সে মন বেশি চঞ্চল থাকে। নিজের মনকে ঠিক করো, আগে দেশ স্বাধীন হোক। কোনো উত্তর না দিয়ে সূর্য অদ্ভুতভাবে হাসল। 6 দিনের দিন বেশি রাত্রিরে আরও 3 জন মানুষ এসে হাজির। তাদের মধ্যে একজনকে দেখে সূর্য নিজেকে সামলাতে পারল না, ডেকে উঠল, ব্রজদা! হাজারিবাগে হরকুমারের আস্তানায় সূর্য এই ব্রজগোপালকে দেখেছিল। এতদিন বাদে সূর্য আরেকজন চেনা লোককে পেল।
তার ধারণা ছিল ব্রজগোপাল পুলিশের হাতে ধরা পড়েছেন। ব্রজগোপাল সূর্যকে জড়িয়ে ধরলেন, খানিকটা আপ্লুত গলায় বললেন, হরদাকে বাঁচাতে পারলি না? খানিকটা সামলে নিয়ে ব্রজগোপাল বললেন, সূর্যি, শিগগিরই সারা দেশে আগুন জ্বলবে, এবার শেষ ধাক্কা মারব বেটাদের। এই সময় যারা এগিয়ে আসবে না তারা পোকামাকড়, মানুষ না। আমাদের অনেক প্রস্তুতি দরকার। তোকে যা বলবো পারবি তো? পারবো। আজ রাত্রিরে আমরা বেরোবো। একটা কথা শুধু বলে রাখি, কেউ যদি ধরা পড়ে, কেউ যদি মারা যায়, তাহলে তাকে সাহায্য করার জন্য অন্য কারুর এগিয়ে যাবার দরকার নেই। প্রত্যেকটা প্রাণের দাম আলাদা। এমনকি আমিও যদি উন্ডেড হই, আমাকে ফেলে রেখে চলে আসবি। বনলতা বললেন, ওর গিয়ে কাজ নেই, ও তো একেবারে ছেলে মানুষ, ও আমার কাছে থাক। ব্রজগোপালের সঙ্গে যে দুজন এসেছিল তার মধ্যে একজনকে সূর্যের চেনা চেনা লাগছিল। নিখুঁতভাবে দাড়ি গোঁফ কামানো, সাহেবী পোশাক পরা, গম্ভীর ধরনের। এবার সে সূর্যর কাছে এসে কাঁধে হাত রেখে বলল, না না, ও থাকবে কেন, ও যাবে, ও ঠিক পারবে। গলার আওয়াজ শুনেই সূর্য চিনতে পারল, এই সে যোগানন্দ। বাবরি চুল, দাড়ি গোপের চিহ্ন মাত্র নেই। তা সেদিনকার চেহারাটাই ছদ্মবেশ ছিল না আজকেরটা, বোঝা যায় না। সূর্য তার হাত চেপে ধরল। এই মানুষটিকেও সূর্যের বেশ পছন্দ হয়েছে। মাঠের মধ্যে একটা মোটর গাড়ি অপেক্ষা করছিল। সেই গাড়ি চেপে আধ ঘন্টা আন্দাজ যাবার পর আবার নামা হলো। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। কোন জায়গায় এসেছে সূর্য বুঝতে পারল না। ওরা সব শুদ্ধ সংখ্যায় 5 জন। ব্রজগোপাল টর্চ জেলে ঘড়ি দেখলেন, রাত প্রায় 1:30। আকাশের দিকে তাকালেন, জমাট কালো মেঘ। ফিসফিস করে বললেন, তোমরা সবাই আমার পেছন পেছন আসবে। বাড়িটার সামনের বাগানে কাঁটাতারের বেড়া আছে, ঢুকতে হবে খুব সাবধানে। কুকুর নেই। ও বাড়িরই একটি ছেলে দরজা খুলে রাখবে। শঙ্করবাবু, আপনি দরজায় দাঁড়াবেন, আমরা ভেতরে ঢুকব। নেহাত দরকার না হলে কারুকে প্রাণে মারার দরকার নেই। বাড়িটা কার? আঢ্যিদের বাড়ি, প্রাণকৃষ্ণ আঢ্যি। 1 নম্বরের কঞ্জুস। সোনা দানা টাকা পয়সা বাড়িতেই রাখে। বাড়িতে বন্দুক আছে, সেটা আগে দেখা দরকার। সূর্য অস্ফুটভাবে বলল, ডাকাতি? এতক্ষণ তাকে কেউ কিছু বলেনি, কিন্তু তারা যে দল মিলে ডাকাতি করতে আসছে এটা কল্পনাও করেনি সে। তার মন বেশ দমে গেল। এত প্রস্তুতি, এত গোপনীয়তা। সে বিরাট কিছু কাজের কথা ভেবেছিল। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ কিংবা ট্রেন উড়িয়ে দেওয়া, এই রকমের কিছু। ব্রজগোপাল সূর্যর দিকে ফিরে বললেন, সামনে আমাদের বিরাট যুদ্ধ। এখন আমাদের হাতে প্রচুর রসদ দরকার, টাকা চাই। যদি কারোর প্রাণের মায়া থাকে এখনো ফিরে যেতে পারো। কেউ কোনো কথা বলল না। ব্রজগোপাল আবার ঘড়ি দেখে বললেন, চলো, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। গাড়ি থেকে 2টি শাবল বার করা হলো, একটা কাপড়ের থলি। ব্রজগোপাল ও শঙ্করবাবুর হাতে পিস্তল। সূর্যর পিস্তলটা তার কোমরে গোঁজা। কদিন শোবার সময়ও সে ওটা হাতছাড়া করেনি। ঘাসের উপর শিশির ঝরে আছে, হাঁটতে গিয়ে ওদের পা ভিজে যায়। মাঠের এক পাশে 2-1টা মাটির বাড়ি, সেখানে 2টি বিড়ালের খুব ডাকাডাকি চলছে। আরও দূরে কোথাও অবিকল শিশুর কান্নার মতো শকুনির বাচ্চার ডাক শোনা যায়। বাড়িটা দোতলা ও গোল ধরনের। ব্রজগোপাল একবার টর্চ জেলে সদর দরজাটা দেখে নিল। আস্তে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। একজন রুগ্ন চেহারার মধ্যবয়সী লোক সেখানে দাঁড়িয়ে। দেখলে মনে হয় বাড়ির বাজার সরকার কিংবা আশ্রিত। ব্রজগোপালের টর্চের আলোয় দেখা গেল লোকটি থরথর করে কাঁপছে, মুখখানা একেবারে রক্তহীন। এই লোকটি দরজা খুলে রেখেছে বোঝা যায়। ব্রজগোপালের ইঙ্গিতে যোগানন্দ দড়ি বার করে লোকটির হাত পা বেঁধে ফেলল। লোকটি স্বেচ্ছায় তাতে রাজি। ব্রজগোপাল জিজ্ঞেস করলেন, বন্দুকটা কোথায়? লোকটি কোনো ক্রমে বলল, দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে।
সেই ঘরেরও দরজা খোলা ছিল। ভেতরে বিরাট পালঙ্কের ওপর একজন মোটা সোটা বৃদ্ধ ঘুমোচ্ছে। মেঝেতে আরেকটা বিছানা পাতা, সেটা খালি। আলমারির মাথাতেই বন্দুকটা রাখা, খোঁজাখুঁজি করারও দরকার হলো না। সিরাজুল বন্দুকটা নিজের কাছে রাখলেন। ব্রজগোপাল খুব সন্তর্পণে বৃদ্ধের গায়ে হাত রেখে বললেন, এই যে উঠুন। বৃদ্ধটি গভীর ঘুমে মগ্ন, ভোঁস ভোঁস করে নিঃশ্বাস পড়ছে। যোগানন্দ ওর পা ধরে নাড়া দিতে তিনি ঘুমের ঘোরেই যোগানন্দকে একটা লাথি কষালেন। পাশেই টিপয়ে এক গ্লাস জল ঢাকা দেওয়া ছিল, সেটা তুলে নিয়ে ব্রজগোপাল সবখানি জল ঢেলে দিলেন বৃদ্ধের মুখে চোখে। হতভম্ব বৃদ্ধ চোখ মেলতে ব্রজগোপাল খুব বিনীতভাবে বললেন, আঢ্যিমশাই, সিন্দুকের চাবি। এবার বৃদ্ধের সত্যিকারের ঘুমের ঘোর কাটল। অত বড় শরীর নিয়েও আশ্চর্য রকম দ্রুততায় উঠে বসে ষাঁড়ের মতন চেঁচাতে লাগলেন, ওরে বাবারে, মেরে ফেললো! গোবিন্দ, রাখো হরি, কে কোথায় আছিস? মেরে ফেললো! ব্রজগোপালের পাশেই দাঁড়িয়েছিলেন সিরাজুল। তিনি খপ করে চেপে ধরলেন বৃদ্ধের মুখ। যোগানন্দ হাতের শাবল তুলে বলল, টু শব্দ করলে খুন করে ফেলবো। চাবি কোথায়? বৃদ্ধের ওই চিৎকারেও কারোর ঘুম ভেঙেছে বলে মনে হলো না। তবু সাবধানতার জন্য ওরা কয়েকজন ঘরের বাইরে গিয়ে জায়গা করে নিল। শেষ পর্যন্ত বৃদ্ধের দু গালে দুটি চড় না মারা পর্যন্ত চাবি আদায় করা গেল না। কিন্তু সে ঘরের সিন্দুকে বেশিরভাগই কাগজপত্র, দলিল দস্তাবেজ। আসল সিন্দুক দোতলার অন্য ঘরে। বৃদ্ধকে নিয়ে যাওয়া হলো সেখানে। বৃদ্ধ কম্পিত গলায় ডাকলেন, বৌমা, দরজা খোলো। সে দরজা আর খোলে না। ভেতরের লোক জেগেছে, তবু দরজা খুলবে না। বৃদ্ধকে মেরে ফেলার হুমকি দেওয়া হলো, তবু তাদের গরজ নেই। শেষ পর্যন্ত দুমদাম করে লাথি মারা হতে লাগলো দরজায়। ঘরের মধ্যে স্বামী, স্ত্রী ও দুটি সন্তান। একটি 12-13 বছরের মেয়ে তখনও খাটের ওপর অঘরে ঘুমোচ্ছে। বছর 5-এর একটি ছেলে জেগে উঠে চেয়ে আছে ফ্যাল ফ্যাল করে। বধূটি দরজা খুলে তাকিয়ে আছে বিস্ফারিত চোখে। স্বামীটিকে দেখলে মনে হয় তার মতন বীর পুরুষ পৃথিবীতে আর দুটি নেই। আঢ্যিমশাইয়ের ঘাড় ধরে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে ব্রজগোপাল জিজ্ঞেস করলেন, কোথায় সিন্দুক? আঢ্যিমশাই ছেলের দিকে তাকিয়ে হাউ হাউ করে উঠলেন, ওরে গোবিন্দ, সর্বনাশ হয়ে গেল, আজ সর্বশান্ত হয়ে গেলুম। বধূটি নিজেই আঁচলের চাবি খুলে দিয়ে বললেন, আপনাদের যা খুশি নিয়ে যান, আমার ছেলে মেয়েদের কিছু বলবেন না। আপনার গায়ের গয়না খুলে দিন। বধূটির সব গয়না খোলা হলো। আঢ্যিমশাইয়ের হাতে 3টি আংটি। সে ঘরের সিন্দুকে আশাতিরিক্ত জিনিস পাওয়া গেল। 1000 টাকার নোট 1 তাড়া, বেশ কিছু গিনি, সোনার গয়না ভরি 50। ঘুমন্ত মেয়েটির গলা থেকে সরু হারটা যোগানন্দ খুলে নিল সাবধানে। যোগানন্দের হাতের থলিতেই সবকিছু রাখা হচ্ছে। এ সময় তার চোখ আটকে গেল আঢ্যিমশাইয়ের ছেলের দিকে। দেয়ালের সঙ্গে মিশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তার হাতের আংটি খুলে দিলেও ডান বাহুতে একটা বড় সোনার তাবিজ রয়েছে তখনও। ব্রজগোপাল ধমক দিয়ে বললেন, ওটা খোলো। এটা নেবেন না, আপনাদের পায়ে পড়ছি। শিগগির খোলো, এটাতে আমার মায়ের ছবি আছে। যোগানন্দ বলল, মার না খেলে চলবে না, না? হাতের শাবলখানা দিয়ে সে সজোরে মারল লোকটির পিঠে। সেই মুহূর্তে সে 5 বছরের শিশুটি চিৎকার করে উঠল, বাবা! তারপরে সে কোকিয়ে কেঁদে উঠল, বাবাকে মেরে ফেললে, বাবাকে মেরে ফেলছে। ব্রজগোপাল সূর্যের দিকে তাকিয়ে ইঙ্গিত করল ছেলেটির মুখ চেপে ধরতে। সূর্যের বুকের মধ্যে ছেদ করে উঠল। এতক্ষণ সে সব কিছু দেখে যাচ্ছিল নির্বিকার ভাবে, কিন্তু এখন যেন তার দম আটকে আসছে। ওই শিশুটির চিৎকার সবকিছু অন্যরকম করে দিল। এসব কিছুর মধ্যেই একটা শিশুর উপস্থিতি যেন বেমানান। ওইটুকু ছেলের সামনে তার বাবাকে মারা, এর চেয়ে বড় নিষ্ঠুরতা যেন আর নেই। যোগানন্দ এত নিষ্ঠুর? রাজগোপালের নির্দেশ পেয়ে সূর্য যন্ত্রচালিতের মতন গিয়ে শিশুটির মুখ চেপে ধরল। বধূটি গিয়ে স্বামীকে আড়াল করে দাঁড়ালো। নিজের মাদুলিটা ছিঁড়ে নিয়ে ছুঁড়ে ফেলল মাটিতে।
আঢ্যিমশাইয়ের ছেলে আর দাঁড়িয়ে থাকতে পারল না। শাবলের ঘাটা বেশ জোরেই পড়েছিল। সে মাটিতে পড়ে গো গো করতে লাগলো। এমন সময় হঠাৎ একজন প্রৌঢ় ঢুকে পড়ল ঘরের মধ্যে। লোকটির দুঃসাহস অবাক করে দেবার মতন। অন্য কারুকে গ্রাহ্য না করে সে যোগানন্দের সামনে এসে বলল, এ কি যোগানন্দ? তুমি তুমি সত্যি যোগানন্দ? লোকটিকে আর কোনো কথা বলার সুযোগ দেওয়া হলো না। সিরাজুল পেছন থেকে বন্দুকের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করে তাকে শুয়ে ফেলল। সবচেয়ে নাটকীয় ঘটনাটি অপেক্ষা করছিল নিচের তলায়। উপরের ঘরগুলোতে মোটামুটি আর বিশেষ কিছু পাওয়া যায়নি। সিঁড়ি দিয়ে নামবার সময় ওদের খেয়াল হলো সিঁড়ির নিচেই একটা ঘর ভেতর থেকে খিলবন্ধ। সে ঘরটা দেখা হয়নি। 3টি লাথি মারতেই সে ঘরের খিল ভেঙে গেল। ভেতরের দৃশ্য দেখলে প্রথমটায় চমকে উঠতেই হয়। ঘরটায় আসবাবপত্র কিছুই নেই। মেঝের ওপর মাদুর বিছানা পাতা। সেই বিছানার ওপর স্থির হয়ে বসে আছে একটা 18-19 বছরের মেয়ে, অসাধারণ সুন্দরী। তার সমস্ত শরীর অলঙ্কারে মোড়া। 2 হাতে অন্তত 10 গাছা করে চুড়ি। তারপর বালা, ব্রেসলেট, কানে কানবালা, কপালে টিকলি, গলায় পাথর বসানো হাড়। ব্রজগোপালের টর্চের আলোয় গয়নাগুলো ঝলমল করে উঠল। দৃশ্যটা হঠাৎ অলৌকিক মনে হয়। রাত্রির বেলা ঘরের মধ্যে এত গয়না পরে বসে থাকার কোনো যুক্তি নেই। মেয়েটির কোলে একটি 5-6 মাসের বাচ্চা। পাশে একজন বৃদ্ধা। শোয়ার ভঙ্গি দেখে মনে হয় অজ্ঞান। 2-1 মুহূর্ত সবাই থমকে গিয়েছিল। তারপর ব্রজগোপাল বললেন, মা, তোমার গয়নাগুলো খুলে দাও। মেয়েটি তীব্র গলায় বলল, না, আমাদের দেরি করার সময় নেই। আমি দেব না। দিতে তোমাকে হবেই, শুধু শুধু ঝামেলা করছো। কিছুতেই দেব না। ব্রজগোপাল পিস্তল উঠিয়ে বললেন, উঠে দাঁড়াও। মেয়েটি বাচ্চা কোলে নিয়েই উঠে দাঁড়ালো। এমন রূপসী সচরাচর চোখে পড়ে না। কোমর ছাড়িয়ে নেমেছে চুল, মুখখানি প্রতিমার মতন, সর্বাঙ্গ লাবণ্য মাখা। অলঙ্কার ছাড়াও তার চেহারা চোখ ধাঁধিয়ে দেবার মতন। তার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। ব্রজগোপাল কর্কশ গলায় বললেন, গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দিয়ে তারপর তোমার গয়না নিতে হবে? তাই নিন। তার আগে আছাড় দিয়ে তোমার এই বাচ্চাটাকে মেরে ফেলব। মেরে ফেলুন। তবু গয়নার জন্য এত লোভ? ভালো করে বলছি, এখনো দাও। আমি দেব না তো বলেছি। তাহলে দেখো, তোমার বাচ্চাটা আগে মরুক। ব্রজগোপাল অসম্ভব রাগত মুখে সূর্যর দিকে তাকিয়ে বললেন, যাত, নিয়ে যাত বাচ্চাটাকে, আছড়ে মেরে ফেল। সূর্য চুপ করে দাঁড়িয়েছিল। ব্রজগোপাল তাকে এক ধমক দিলেন। সূর্য এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটি 2-1 পলক তাকালো সূর্যের দিকে। তাকাতেই হবে, কেননা ডাকাতের দলে এরকম চেহারার ছেলে কেউ কোনোদিন দেখবে আশা করে না। মেয়েটি বলল, কেড়ে নেবে? নাও। সূর্য হাত বাড়ালো, কিন্তু কেড়ে নিতে হলো না। মেয়েটি নিজে থেকে বাচ্চাটিকে দিয়ে দিল সূর্যর হাতে। বাচ্চাটা ঘুমিয়ে আছে। সূর্য খুব সাবধানে বাচ্চাটাকে ধরে নিয়ে গেল বাইরে। এইটুকু বাচ্চা সে কখনো কোলে করেনি। তার গা শিরশির করল। দরজার কাছে পাহারারত শঙ্করবাবুকে গিয়ে বলল, কি করব একে নিয়ে? ওদিকে ঘরের মধ্যে মেয়েটিকে ব্রজগোপাল বললেন, এবার দেবে? আমাকে আগে মেরে ফেলুন, তার আগে পাবেন না। গা থেকে একটা একটা করে গয়না টেনে টেনে ছিঁড়ে নিতে হয়। লোভী মেয়ে ছেলে। এই, তাই নাও তো। যোগানন্দ এগিয়ে গিয়ে বলল, এখনো বলছি, দাও। মেয়েটি বলল, জোর করে নিতে হয়, নিন। ব্রজগোপালও এগিয়ে গেলেন। দাঁতে দাঁত ঘষে বললেন, তোমার মতো মেয়ে ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেলে ভালো হবে না? মেয়েটি একটুও ভয় না পেয়ে সোজাসুজি ব্রজগোপালের চোখের দিকে তাকিয়ে রইল, এবং ব্রজগোপাল তার গায়ে হাত তুলতে গিয়েও পারলেন না। এ সময় বাচ্চাটা ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠতে সূর্য ঘাবড়ে গিয়ে তাকে নিয়ে ফিরে এলো ঘরে। ওইটুকু বাচ্চার কি গলার জোর! সূর্য ওকে নিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়ল। কারোকে কিছু জিজ্ঞেস না করে বাচ্চাটাকে তুলে দিল মেয়েটির হাতে। মেয়েটি তাকে বুকে চেপে ধরল।
মায়ের বুকের চেনা উত্তাপ পেয়েই বাচ্চাটা সঙ্গে সঙ্গে চুপ। ব্রজগোপাল একটা হতাশ ভঙ্গি করলেন, একটু হাসলেনও, বললেন, হরদা আমাদের অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু একটা মেয়ের গা থেকে কি করে গয়না কেড়ে নিতে হয় সেটা শিখিয়ে যাননি। কি আর হবে, চলো। যোগানন্দ বলল, এতগুলো গয়না ছেড়ে দিয়ে যাব? ব্রজগোপাল বললেন, উপায় কি, মেয়ে মানুষের গায়ে কে হাত দেবে? দেরি করে লাভ নেই, চলো সবাই। সবাই ঘর থেকে বেরিয়ে আসবার আগে ব্রজগোপাল মেয়েটির দিকে ফিরে ঘৃণার দৃষ্টিতে বললেন, ছেড়ে দিলাম, ওই গয়না ধুয়ে জল খেয়েও সারা জীবন। মেয়েটি এবার বাচ্চাটিকে বিছানায় নামিয়ে বলল, শুনুন, আমার একটা কথা শুনে যান। কি? আমার শ্বশুরবাড়ি বর্ধমান, ঠিকানা বলে দিচ্ছি, সেখানে কোনোদিন যাবেন, আমার যা আছে সব দিয়ে দেব। নেমন্তন্ন? আমি জানি আপনারা স্বদেশী, সাধারণ ডাকাত নন। কে বললে? আমি দেখেই বুঝেছি, আপনারা আমার ছেলেকে কিছুতেই মারতেন না। ঠিক আছে, ঠিক আছে। আমার শ্বশুররা বড় লোক, আমি গরিবের মেয়ে। এটা আমার বাপের বাড়ি নয়, একটু দূরে যে মাটির ঘর আছে সেখানে আমাদের বাড়ি। চুরি ডাকাতির ভয়ে রাত্রিরে এ বাড়িতে এসে থাকি। আমার যদি সব গয়নাগাটি যায়, শ্বশুরবাড়িতে আমার কথা কেউ বিশ্বাস করবে না। সবাই বলবে আমার মা গরিব, তাই লোভ করে সব গয়না রেখে দিয়েছে। আমার মায়ের নামে অপবাদ হওয়ার চেয়ে আমার মৃত্যুও ভালো। এমনিতেই সবসময় তারা আমার মায়ের নামে খোঁটা দেয়। ওই দেখুন, আমার মা অজ্ঞান হয়ে আছেন। কি করেন তোমার শ্বশুর? দারোগা। তাই? দারোগা ছাড়া ছেলের বউকে এত গয়না এখন আর কে দেবে? ঠিক আছে, নেমন্তন্ন রইল, যাব একদিন। মেয়েটি নির্ভয়ে সারা গায়ের গয়না ঝলমলিয়ে ওদের এগিয়ে দিতে গেল দরজা পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়ে কয়েক গজ যাওয়া মাত্রই চেঁচামেচি শুরু হয়ে গেল। আঢ্যি মশাই আর তার ছেলে বোধহয় এতক্ষণে জানলা দিয়ে দেখছিলেন ডাকাতরা বাড়ি ছাড়া হতেই সাহস ফিরে এসেছে। চিৎকারের মাত্রা এখন এত বেশি যে দূরের মাটির বাড়িগুলোতেও তার প্রতিক্রিয়া দেখা গেল। জ্বলে উঠল দু একটা হ্যারিকেন। ব্রজগোপাল নির্দেশ দিলেন, তোমরা সবাই ছড়িয়ে পড়ো, প্রত্যেকে আলাদা আলাদা করে গাড়িতে পৌঁছবে, যত তাড়াতাড়ি সম্ভব। কেউ বাধা দিতে এলে বিনা দ্বিধায় গুলি করবে তখন। সূর্য পিস্তলটা হাতে নিয়ে দৌড়াতে লাগলো অন্ধকারের মধ্যে। কাঁটাতারের কথা তার মনে ছিল না, সেখানে ধাক্কা খেয়ে পড়ে গেল আছাড় খেয়ে। পিস্তলটা হাত থেকে খসে গিয়েছিল, পাগলের মতন খুঁজতে লাগলো সেটাকে। ওদিকে লোকজনের গলার আওয়াজ বাড়ছে। সূর্যের হাঁটুর কাছে কেটে গিয়েছে। হঠাৎ তার মনে হলো আকাশের সব মেঘ নিচে নেমে আসছে, আশেপাশের বাড়ি ও গাছপালা এগিয়ে আসছে তার দিকে। সে এবার ফাঁদে পড়বে, চতুর্দিকে সমস্ত জড় পদার্থ পিষে মেরে ফেলবে তাকে। সূর্য দু এক মুহূর্তের জন্য নার্ভাস হয়ে পড়েছিল। পিস্তলটা আবার খুঁজে পেতেই বিনা প্রয়োজনে আকাশের দিকে গুলি ছুড়ল এক রাউন্ড। সেই সঙ্গে তার সাহস ফিরে এলো। নেকড়ে বাঘের মতন দ্রুত ছুটে পৌঁছে গেল গাড়ির কাছে। অন্যেরা তার জন্য অপেক্ষা করছিল গাড়ির মধ্যে। সিরাজুল গাড়িতে স্টার্ট দিয়েছেন। ব্রজগোপাল বললেন, সবাই এসেছে, চলো। শঙ্করবাবু ব্যাকুলভাবে বললেন, যোগানন্দ, যোগানন্দ কোথায়? অমর, তুমি তাকে দেখেছ? সূর্য বলল, না তো, যোগানন্দ এখনো এসে পৌঁছলো না, সে তো এরকম ভুল করে না। কিছু কিছু লোকজন হই হই করে এদিকে ছুটে আসছে বলে মনে হলো। ব্রজগোপাল পিস্তল নিয়ে প্রস্তুত হয়ে বললেন, আমি হুকুম দিলে সবাই একসঙ্গে গুলি চালাবে। সিরাজুল বললেন, দাদা, এত লোকের সঙ্গে কনফ্রন্টেশন করা কি ঠিক হবে? যোগানন্দের জন্য অপেক্ষা করা হবে না তাহলে? আপনি বলেছিলেন কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। সবার তাই মত? আর কেউ কোনো সাড়া শব্দ করল না। ব্রজগোপাল বললেন, ওরা কাছে এসে পড়ছে, তাহলে চলো। দড়াম করে একটা ইট এসে পড়ল গাড়ির ওপরে। গাড়ি একটু ঝাঁকুনি খেয়েই হুশ করে বেরিয়ে গেল। মিনিট পাঁচেক পরে গাড়ি বড় রাস্তায় পড়ে যখন নিশ্চিন্তে ছুটছে, তখন শঙ্করবাবু যেন হঠাৎ শারীরিক আঘাত পেয়ে চেঁচিয়ে উঠলেন, সর্বনাশ! ব্রজগোপাল ব্যাকুলভাবে জিজ্ঞেস করলেন, কি হলো? আপনারা কেউ একটা ব্যাপার খেয়াল করেননি?
গয়নার থলেটা যোগানন্দের কাছে। হ্যাঁ, গয়না, টাকা পয়সা, আজকের সব কিছুই তো ওর কাছে। যোগানন্দ এই বাড়ির সন্ধান দিয়েছিল, আর সে আটকে পড়বে। আচমকা গাড়ি ব্রেক কষে থেমে গেল। আজকের রাত্রিরের সবকিছুই পণ্ডশ্রম, এই উপলব্ধি ওদের অসাড় করে দেয়। অথচ আর ফিরেও যাওয়া যায় না এখন। যোগানন্দ সেদিন ধরা পড়েনি, আর কোনোদিন ফিরেও আসেনি ওদের কাছে।